মানে ভেন্টিলেশন বলতে আমরা কি বুঝি? গ্যাস এক্সচেঞ্জ, মানে গ্যাস বা এয়ার মানে ইন করা এবং আউট করা, তাই না? তাহলে ভেন্টিলেশনের আবার এরকম হতে পারে যে এক্সটার্নাল আর হতে পারে কি ইন্টারনাল, মানে অ্যালভিওলি পর্যন্ত যাওয়া এবং এরপর মাইটোকন্ড্রিয়া পর্যন্ত যাওয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া গিয়ে যে অক্সিডেশন হবে সেটা হলো ইন্টারনাল, আর বাইরেটা হলো কি এক্সটার্নাল। ঠিক আছে, আমরা এইভাবে ক্লাসিফিকেশন করি। আবার এরকম হতে পারে যে মানে আমরা যেটা নিই নর্মালি, আমরা কোন সিস্টেমে নেই ভেন্টিলেশনটা? নেগেটিভ প্রেশার, তাই না? নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন। আর আরেকটা হতে পারে তাহলে উল্টাটা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। ঠিক আছে, এখন মানে প্রথম যখন ইয়া হলো, মানে ভেন্টিলেশন ইয়া হলো, তখন কিন্তু পজিটিভ প্রেশার ভেন্টিলেশন ছিল না। তখন কি ছিল? মানে নর্মাল ফিজিওলজিটাকে ওরা চিন্তা করছিল। তখন এটা নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন করার জন্য যেটা, এই যে যেমন এখানে ছিল আয়রন লাং, হ্যাঁ, তাহলে আয়রন লাং ভেন্টিলেশন হলো একটা এক্সাম্পল অফ নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন, আয়রন লাং। তাহলে সেটা কিভাবে কাজ করতো? যে ডিজিজ পারসন বা পেশেন্টটাকে একটা চেম্বারে ঢুকাই দিত এবং সেই চেম্বারে নেগেটিভ প্রেশার, এক্সটার্নালি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করতো, তারপরে তার চেস্ট ওয়াল ওই অনুযায়ী এক্সপ্যান্ড করতো। ঠিক আছে, তাহলে এরপরে মানে সায়েন্স অ্যাডভান্স হওয়ার পরবর্তীতে যেটা হলো কি যে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। ঠিক আছে, তাহলে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন ওইভাবে হলো। তাহলে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করলাম। আরেকটা ক্লাসিফিকেশন হতে পারে ইনভেসিভ ইনভেশন, মানে কিছু একটা ইনভেশন হবে মানুষের শরীরে, তাহলে এগুলো ইনভেসিভ ভেন্টিলেশন। অথবা আরেকটা তার উল্টাটা নন ইনভেসিভ ভেন্টিলেশন। যখন একটা এন্ডোট্রাকিয়াল টিউব বা ট্রাকেস্টমি টিউব ঢোকানোর মাধ্যমে ভেন্টিলেশন চালানো হয়, সেটা হলো কি ইনভেসিভ। আর যদি না প্রবেশ করে, মানে কোনো কিছু ইন্ট্রোডিউস না করে করা হলে সেটা হলো নন ইনভেসিভ ভেন্টিলেশন। তাহলে নন ইনভেসিভ ভেন্টিলেশন কোনগুলো আছে? যে মাস্ক দিয়ে, সিপ্যাপ, বাইপ্যাপ। ঠিক আছে, আর ইনভেসিভ বললাম আমরা এন্ডোট্রাকিয়াল টিউব অথবা ট্রাকেস্টমি টিউব, এবং এরকম একটা মেশিনের মাধ্যমে যখন ভেন্টিলেশনটা চালানো হবে সেটা হলো কি ইনভেসিভ ভেন্টিলেশন। পল আলেকজান্ডার নাম শুনছেন? যে মানে পুরো সারাটা জীবনে এরকম আয়রন লাংয়ের মধ্যে ছিল। আচ্ছা, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, এখানে জাস্ট একটা দেখলে বোঝা যাচ্ছে যে পেশেন্টের, আমরা একটু ইয়েতে দেখি, এই যে পজিটিভ প্রেশার দিচ্ছে সার্কিট দিয়ে, এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে কোথায় যাচ্ছে? লাংস, হ্যাঁ। আর আরো যদি আমরা মানে মাইক্রোস্কোপিক্যালি দেখি, তাহলে কি হচ্ছে? যে অক্সিজেন মানে অ্যালভিওলি থেকে অক্সিজেন ব্লাডে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পুরো প্রসেসটা আমরা এখানে আবার গ্রাফিক্যালও দেখতে পারি। এই যে প্রেশারের উঠানামা হচ্ছে, পজিটিভ প্রেশার দিচ্ছে, তাহলে প্রেশার তো একবার বাড়বে আবার কমে আসবে, এই যে সাইকেল, সেটা আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এটা হলো একটা পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের ছোট্ট একটা ইমেজ বা ভিডিও। আচ্ছা, এখানে এই জিনিসটা একটু জানতে হবে যে আমরা আইসিইউতে তো ভেন্টিলেটর থাকে এবং অপারেশন থিয়েটারে ভেন্টিলেটর থাকে। দুটোর মধ্যে ডিফারেন্সটা হলো কি? আমরা যখন অ্যানেস্থেসিয়ার জন্য ইউজ করি এটা তো শর্ট টাইম, তাই না? আর আইসিইউতে তো লং টার্ম। ঠিক আছে, এখন এটা হলো যে মানে অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয় তখন অ্যানেস্থেটিক গ্যাস থাকে, যদি এটা এনভায়রনমেন্টে আসে তাহলে তো যারা আশেপাশে থাকে তারাও তো অ্যানেস্থেটাইজড হয়ে যাবে। তাহলে ওই যে সিস্টেমগুলো এগুলো হবে কি ক্লোজ সিস্টেম, মানে কোনো রকমের বাতাস এয়ার বা কোনো কিছু লিকেজ হবে না। আর ইতে যে আইসিইউ ভেন্টিলেটরগুলো এগুলো কিন্তু এক্সহেলেশন বা এগুলো অনেক সময় বাইরেই হয়। ঠিক আছে, তাহলে এই ছোট্ট একটা ডিফারেন্সটা জানতে হবে যে একটা ওপেন সিস্টেম আর একটা ক্লোজ সিস্টেম। আচ্ছা, আমরা কখন কখন এই মেকানিক্যাল ভেন্টিলেশন দিব? বড় একটা ইন্ডিকেশন হলো রেসপিরেটরি ফেইলিউর। এবং রেসপিরেটরি ফেইলিউরের টাইপ কি রকম? রেসপিরেটরি ফেইলিউর ক্লাস হইছে? আচ্ছা, টাইপ 1 মানে হাইপোক্সিয়া হতে পারে বা কার্বন ডাই অক্সাইডের হতে পারে। তাহলে রেসপিরেটরি ফেইলিউর এটা টাইপ 1 বা টাইপ 2 যেটাই হোক, সেভাবে আমরা রেসপিরেটরি ফেইলিউর। এবং এছাড়া আর কি কি হতে পারে? হ্যাঁ, আমরা যখন মানে অ্যানেস্থেসিয়া দিলাম, জিয়ে দিলাম, হ্যাঁ, সেটা হতে পারে। তারপরে রেসপিরেটরি ফেইলিউর নাই বা পেশেন্টকে আমরা ইমপেন্ডিং রেসপিরেটরি ফেইলিউর, অথবা অনেক সময় কি হয় পেশেন্টকে আমরা মানে ম্যান্ডেটরি ভেন্টিলেশন রাখি অনেক সময়, যে ফেইলিউরে যায় নাই বাট তার হয়তো পরবর্তী সিকোয়েন্সগুলো সমস্যা হতে পারে। এর মধ্যে হলো ফ্লায়াল চেস্ট যদি থাকে, যে আমরা তাকে ডিপ সেডেশন করে রাখবো, অথবা মেজর কোনো একটা সার্জারি হলো থাইমেক্টমি বা দেখা যাবে কি যে সিএভিজি বা কার্ডিয়াক ইস্যুগুলো, তখন আমরা পেশেন্টকে চাই যে পেশেন্ট ডিপলি সেডেটেড থাকুক এবং তার পেশেন্টের কোনো রকমের রেসপিরেটরি ডিস্ট্রেস না হওয়া বা তার মধ্যে কোনো টেকনিক না হওয়া, অথবা তার ওয়ার্ক অফ ব্রিথিং যাতে বেশি না হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে এম্পিরিক্যালি বা প্রোফাইলেক্টিক্যালি বলা যায় যে আমরা অনেক সময় ভেন্টিলেশন রাখি। একটা তো ফেইলিউর হয়ে গেল সেটা দিচ্ছি, আর ফেইলিউর হওয়া ছাড়াও মানে ফিউচারে হতে পারে বা আগামী 2 দিনের মধ্যে হতে পারে, তখনও কিন্তু আমরা ভেন্টিলেশনে রাখি। ঠিক আছে, আচ্ছা, এবার হলো যে মুড, আপনাদের তো মুড সম্পর্কে জানতে হবে সেটা, তাই না? এখন মুড সম্পর্কে জানার আগে আমাদের একটু বেসিক জিনিস জানতে হবে যে ভেন্টিলেশন, আমরা ধরে নিলাম যে মেশিনের কথাই প্রথমে। ভেন্টিলেশন যখন স্টার্ট হয় বা মাঝামাঝি থাকে বা শেষ হবে, সে কয়েকটা ভেরিয়েবলের উপরে নির্ভর করে। ভেরিয়েবল বুঝেন তো না? যাদের উপরে কোনো একটা কাজ নির্ভর করে ভেরিয়েশন হতে পারে, কাজের ইয়াটা ভেরিয়েশন হতে পারে। আমরা চিন্তা করতেছি যে ভেন্টিলেশনটা কিভাবে শুরু হবে, কিভাবে শেষ হবে, সেগুলো কিছু ভেরিয়েবলস বা প্যারামিটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, প্যারামিটার, সেই প্যারামিটারগুলো আমরা 3 ভাবে শুরু করবো। একটা হলো মানে 3 ভাবে ক্লাসিফিকেশন করবো, মানে ব্রেথটা কিভাবে শুরু হবে, কতটুকু ব্রেথ চলবে, এবং মানে কথার কথা যে ইনহেলেশনের পরে এক্সহেলেশনটা কখন শুরু হবে। হ্যাঁ, এই 3টা ফেজ আছে, 3টা অবস্থা আছে, তাহলে এগুলোকে বলে ফেজ ভেরিয়েবল। আমরা যে ব্রেথ নিচ্ছি, আমাদের ব্রেথ কিভাবে শুরু হয়, ইন্সপিরেশনটা কিভাবে শুরু হয়? ট্রিগার মানে শুরু হওয়াটাকে আমরা আরেকটা নাম বলতে পারি ট্রিগার। কিন্তু শুরু হয়টা কিভাবে? আমাদেরটা নির্ভর না, নেগেটিভ প্রেশার তো এটা না, মানে আমরা আমাদের হেলদি পারসন আমাদের ব্রেথটাকে কন্ট্রোল করে, মানে কে শুরু করে? রেসপিরেটরি সেন্টার অনেকগুলো আছে না, 4টা গ্রুপ, এর মধ্যে নিমোট্যাক্সিক, তাই না? যে নিমো মানে বাতাস অনেক বেশি হয়ে গেলে, মানে অক্সিজেন অনেক বেশি, সেই সেন্টার অটোমেটিক অফ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, তাই না? তাহলে এভাবে কি নিয়ন্ত্রণ হয়? তাহলে এখন এখানেও একই রকম, যে আমরা যখন পেশেন্টটাকে ভেন্টিলেটর দিলাম, মানে মেকানিক্যাল ভেন্টিলেটর দিলাম, তাহলে সেই ব্রেথটা 2 ভাবে শুরু হতে পারে। যদি পেশেন্টের কোনো নিজস্ব ইফোর্ট থাকে তাহলে পেশেন্ট শুরু করে দিতে পারে, অথবা পেশেন্ট নিজস্ব ইফোর্ট নাই কিন্তু আমি ভেন্টিলেটরে কিছু ইনপুট দিয়ে দিই, তাই না? ভেন্টিলেটর কি একটা বলা যায় যে কি একটা ইন্টেলিজেন্ট কম্পিউটার।
আমরা যদি ওইভাবে চিন্তা করি, আমরা যখন কোনো কিছু ইনপুট দিই, আমরা কোনো কিছু একটা প্রিন্ট করবো, আমাদেরকে কি করতে হবে, একটা সিলেক্ট করতে হবে, প্রিন্টে দিতে হবে, এরপরে প্রিন্ট আউট হবে, তাই না? তাহলে ওই ইনপুটটা দেওয়ার জন্য আমাদের কিছু জিনিস ইনফরমেশন বেশি মেশিনকে দিতে হয়। এটা হলো রেসপিরেটরি রেট। কথার কথা যে আমরা যদি রেসপিরেটরি রেট 15টা দিই, 15টা রেসপিরেটরি রেট দিলাম পার মিনিটে, ঠিক আছে? তাহলে সে কত সেকেন্ড পর পর একটা ব্রেথ দিবে? 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড কি, তার একটা ইনপুট। আমরা রেসপিরেটরি রেট দিলাম, সেটা একটা ইনপুট, তার অধীনে 4 সেকেন্ডের যে একটা ইন্টারভাল, সেটা একটা ইনপুট, ঠিক আছে? তাহলে মেশিন প্রতি 60 সেকেন্ড পর পর একটা করে ব্রেথ দিবে, ঠিক আছে? তাহলে আমরা যদি শুরু করি যে 0, 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড, মানে এভাবে চলতে থাকবে 16, মানে প্রতি মিনিটের জন্য এটা, ঠিক আছে? তাহলে এই সেটআপটা, এই যে ব্রেথটা শুরু হলো, এই শুরুটা কিসের উপরে ভিত্তি করে হলো? টাইম। রেসপিরেটরি রেট আবার এরপরে হলো 4 সেকেন্ড, তাহলে এভরি 4 সেকেন্ড, এটা হলো টাইম। তাহলে এই যে শুরু হওয়াটা, আমরা বলছিলাম যে শুরু হওয়াটাকে বলে ট্রিগার। তাহলে এই শুরুটা যে প্রতি 4 সেকেন্ড পর পর হলো, তাহলে এটাকে আমরা বলবো টাইম ট্রিগার। তাহলে শুরুটা হয়ে গেল সময়ের উপরে, আমরা রেসপিরেটরি রেটের উপরে, ঠিক আছে? তো শুরু হইলে এখন আমরা একটা দুইটা জিনিস বা দুইটা হোক বা যেটা হোক, আমরা একটা কি তাকে লিমিট সেট করে দিতে হবে যে ওই মেশিন কতটুকু তাকে টাইডাল ভলিউম দেবে, তাই না? টাইডাল ভলিউমের একটা লিমিট সেট করে দিতে হবে, অথবা প্রেসার। আমরা যেই ইয়াতে দিব তারপর নির্ভর করে ভলিউম দিতে পারি, অথবা প্রেসার লিমিট দিতে পারি বা কন্ট্রোল। যে আমরা যদি ভলিউমের কথা চিন্তা করি, তাহলে আমাদের কিছু আরেকটা ইনপুট দিতে হবে এই রেসপিরেটরি রেট বা টাইমের সাথে টাইডাল ভলিউম, ঠিক আছে? এখন টাইডাল ভলিউমের আমরা টাইডাল ভলিউম কথার কথা যে 400 দিলাম, অথবা যদি আমরা মনে করি যে প্রেসার দিবে, টাইডাল ভলিউম মানে একটা আমরা কি বলছিলাম যে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, টাইডাল ভলিউম দেই বা প্রেসার দেই, একই সাথে কিন্তু দুটো জিনিস কাজ করতেছে, প্রেসারও কাজ করে এবং ভলিউমও কাজ করে। এখন আমি কোনটাকে কন্ট্রোলে রাখবো তার উপর নির্ভর করে আমার মুড চেঞ্জ হবে, কিন্তু বাট একই, মানে কার সাথে ইন্টারচেঞ্জেবল বলা যায়। তাহলে আমরা যদি টাইডাল ভলিউম 400 সেট করে দিই, তাহলে সেটা দেখা যাবে কি 400 দেওয়ার পর আর যাবে না, ঠিক আছে? 400 দেওয়ার পরে আর যাবে না, পরে একটা সময় পজ থাকবে, এরপরে পরবর্তী ফেজ শুরু হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে কন্ট্রোল করলাম সেটা টাইডাল ভলিউম দিয়ে হতে পারে, প্রেসার দিয়ে হতে পারে। প্রেসার মানে কি? প্রেসার ইন্সপিরেশনের কতটুকু প্রেসার ক্রিয়েট করবে, ভেন্টিলেটর থেকে শুরু করে মানে পেশেন্টের এলভিলি পর্যন্ত কতটুকু প্রেসার ক্রিয়েট হবে, সেটাকে বলি আমরা পি ইন্সপিরেশন, প্রেসার ডিউরিং ইন্সপিরেশন। এটা যদি 20 থাকে, তাহলে 20 পর্যন্ত উঠবে, এরপর অফ হয়ে যাবে, ঠিক আছে? 20 পর্যন্ত উঠে এই যে তাহলে কে অফ করে দিল, কে কন্ট্রোল করলো, এটাকে বলে লিমিট, ঠিক আছে? তাহলে আমরা ফেজ ভেরিয়েবল এখানে বললাম ট্রিগার, এই জায়গাটা বললাম লিমিট বা কন্ট্রোল। এখন ইন্সপিরেশন এই পর্যন্ত ইন্সপিরেশন হলো, এখানে গিয়ে হাইয়েস্ট পিকে গেল, এরপর আর টাইডাল ভলিউমও যাবে না, প্রেসারও যাবে না। তাহলে এখানে গিয়ে কিছুক্ষণ টাইম সে হয়তো ইন্সপিরেশনটা পারসিস্ট করতে পারে, এরপরে এক্সহেলেশন হবে, ঠিক আছে? এই যখন ইনহেলেশন থেকে এক্সহেলেশনে যাবে, এই যে পরিবর্তন, এটাকে বলে সাইকেল। একটা সাইকেল থেকে আরেকটা ফেজে যাওয়া, একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাওয়া, মানে এতটুকু ছিল ইন্সপিরেশন। আমরা যদি এটাকে সময় ধরি, এই জায়গাটাকে সময় ধরি, আমরা এই পর্যন্ত হলো টিআই, মানে ইন্সপিরেশনের টাইম, আর এখান থেকে আমরা ধরলাম এক্সহেলেশন টাইম, ঠিক আছে? এটা আরো বড় হতে পারে, আমরা জাস্ট ছবি আঁকার জন্য বললাম। তাহলে এই যে সাইকেল, ইন্সপিরেশন থেকে এক্সহেলেশন হবে, এটাকে কে মডিফাই করে, কে কন্ট্রোল করে, মানে কন্ট্রোল করে? বেশিরভাগ ক্ষেত্রে টাইম। আমরা যখন এখানে কথা বললাম যে 15টা ব্রেথ দিব, তাহলে প্রতি 4 সেকেন্ড পর, মানে প্রতি 4 সেকেন্ড পর একটা ব্রেথ যাবে, তাহলে একটা ব্রেথের জন্য 4 সেকেন্ড, ঠিক আছে? তাহলে ব্রেথ টাইম হলো 4 সেকেন্ড, কিন্তু একটা ব্রেথের আবার কয়টা পোরশন থাকে, তাহলে সেটা আমরা কিভাবে সিলেক্ট করে দেই? নরমালি আমাদের কত ইন্সপিরেশন এবং এক্সহেলেশনের টাইম? 1:2, তাই না? 1:2। তাহলে আমরা যদি 4 সেকেন্ড দেই, তাহলে এই রেশিও অনুযায়ী কত হয় ইন্সপিরেশনের টাইম এবং এক্সহেলেশনের টাইম? মানে একটা আরেকটা দ্বিগুণ হবে, তাই না? কত আসে? একটা হলো, তাহলে 4 সেকেন্ড, তো 4 এর অর্ধেক হলো 2, তাহলে মানে ওই কাছাকাছি হবে 3:75, মানে এরকমই হবে। মানে ইন্সপিরেশন যদি 6 সেকেন্ড হয়, তাহলে ওটা হবে 2.5 সেকেন্ড, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে চেঞ্জ করি, 3 করি, তাহলে ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, রেশিও অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এটা কি টাইম পেলাম? ইন্সপিরেশন টাইম। তাহলে এখান থেকে শুরু করে ইন্সপিরেশন টাইম হলো 1/100 সেকেন্ড, হ্যাঁ, এতটুকু। তাহলে প্রতি 1.25 সেকেন্ড ইন্সপিরেশন দেওয়ার পরে বাকিটা এক্সহেলেশনে যাবে, ঠিক আছে? তাহলে এই সাইকেলটা কার উপর নির্ভর করে? টাইমের উপরে। কোন টাইম? ইন্সপিরেশন টাইম, ঠিক আছে? তাহলে আমরা তিনটা ফেজ ভেরিয়েবলের কথা বললাম। তাহলে প্রথম বললাম ট্রিগারকে কে মানে কিভাবে মডিফাই হচ্ছে? পেশেন্ট যদি নেয়, তাহলে একরকম। আমরা মেশিনের কথা আগে বলতেছি, তাহলে মেশিন কিভাবে ট্রিগার করে? টাইমের উপরে। মেশিন যখন করবে তখন টাইম, হ্যাঁ। পেশেন্টের ইফোর্ট থাকলে অন্য কথা যাবে, আমরা এটা পরে বলতেছি। যে মেশিন যখন আমরা সেট করে দেবো যে পেশেন্টের কোনো রকম ইফোর্ট নাই, পেশেন্ট একেবারে 100% মানে প্যারালাইজড অথবা কন্ট্রোল অথবা ডিপলি সিডেটেড, ঠিক আছে? তাহলে এটা হলো টাইম ট্রিগার, মানে শুরু হবে টাইম দিয়ে, সাইকেলটা হবে টাইম দিয়ে, আর লিমিট বা কন্ট্রোল হলো ভলিউম অথবা প্রেসার দিয়ে। আমি যেটা প্রেফার করবো ওই অনুযায়ী। এখন যদি পেশেন্টের কিছু ইফোর্ট থাকে, পেশেন্টের যদি কোনো রকমের ইফোর্ট থাকে, তখন কিভাবে হইতে পারে? পেশেন্টের যদি ইফোর্ট থাকে, মানে পেশেন্টের ইফোর্ট থাকা মানে কি? পেশেন্ট মানে ডিপলি সিডেটেড না, পেশেন্ট 100% প্যারালাইজ না। পেশেন্ট বলতে কি, মানে সবারই তো কিছু না কিছু শ্বাস নেওয়ার একটা কি ব্রেন থেকে সিগন্যাল আসবে, ব্রেন স্টেম থেকে, রেসপিরেটরি সেন্টার থেকে সিগন্যাল আসবে। সেই সিগন্যালটা ভেন্টিলেটরকে জানান দিতে হবে যে তার একটা ব্রেথ দরকার, তার একটা শ্বাস দরকার, ঠিক আছে? তাহলে সেইটা কিভাবে দেয়? দুইভাবে দিতে পারে। আমরা এটাকে অ্যালভিওলির কথা চিন্তা করলাম, আর এটা মেশিন ভেন্টিলেটর। এখান থেকে শুরু করে অ্যালভিওলি পর্যন্ত পুরোটা কি, যখন ভেন্টিলেটর থাকবে এবং লিকেজ থাকবে না, মোটামুটি লিকেজ ফ্রি, মানে কোনো লিকেজ নাই, তাহলে পুরোটা একটা ক্লোজ সিস্টেম সার্কিট, হ্যাঁ। তাহলে পেশেন্টের যখন একটা ইফোর্ট বলতে যখন তাকে শ্বাস নেওয়ার কি হবে,
মানে প্রভাব তৈরি হবে বা শ্বাস নেওয়ার চেষ্টা করবে, তখন তার ফ্লো বা এটা কোন দিকে আসবে, এদিকে আসবে না, এটা পেশেন্ট, এটা ভেন্টিলেটর, তাহলে তার এদিকে একটা ফ্লো আসবে, অথবা এখান পর্যন্ত এই পর্যন্ত ছিল কি একটা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, অলওয়েজ পজিটিভ। তাহলে এখন সে যখন এদিকে টান দিবে, এই অ্যালগুলো একটু কি ইনফ্লেশন হওয়ার চেষ্টা হবে, তাহলে কিছুক্ষণের জন্য, ব্রিফ পিরিয়ডের জন্য হলো কি ওই পজিটিভ প্রেসার থেকে একটু হলো কি হবে, ডাউন হবে, তাহলে এক রকমের নেগেটিভ প্রেসার তৈরি হবে, অথবা পেশেন্টের দিকে ফ্লো তৈরি হবে। দুটো একইভাবে হয়, একই সাথেই হয়। একটা হলো নেগেটিভ প্রেসার হবে, মানে প্রেসার ফল করবে, অথবা ফ্লোটা পেশেন্টের দিকে হবে। তাহলে পেশেন্ট যখন ট্রিগার করে তখন আইদার ফ্লোর মাধ্যমে হয় অথবা প্রেসারের মাধ্যমে হয়। তো ম্যাক্সিমাম ইন্টেলিজেন্ট ভেন্টিলেটরগুলো বা মডার্ন ভেন্টিলেটরগুলো ফ্লো দিয়ে হয়, মানে পেশেন্টের দিকে ফ্লো আসলে মেশিন মনে করবে এই পেশেন্টের একটা ব্রেথ দরকার, শুরুটা করবে পেশেন্ট, বাট বাকি সবটা কাজ কমপ্লিট করবে মেশিন। এই যে শুরু করা এবং পেশেন্ট বাকিটা দেওয়া, এটাকে বলে অ্যাসিস্ট কন্ট্রোল। আর এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম তার আগে, এটা কি ছিল টোটাল 100 মানে কন্ট্রোল। অ্যাকচুয়ালি যেটা আমরা কন্ট্রোল ভেন্টিলেশন বলি, সেটা হলো কন্ট্রোল ভেন্টিলেশন, যে এখানে পেশেন্টের কোনো এফোর্টই নেই, যা কিছু নিয়ন্ত্রণ করা মেশিনই করবে, মেশিন শুরু করবে, মেশিন এটাকে চালিয়ে রাখবে এবং শেষ করবে, এটা হলো কন্ট্রোল ভেন্টিলেশন। আর যখন পেশেন্টের কিছুটা এফোর্ট থাকে তখন এটাকে বলে অ্যাসিস্ট কন্ট্রোল, মানে মেশিন অ্যাসিস্ট করবে বাট শুরুটা করবে পেশেন্ট। তাহলে এইগুলোর উপরে বেসিস করেই আসলে মেকানিক্যাল ভেন্টিলেশনের মোডগুলো ডিপেন্ড করে। আমরা একটু এখানে দেখি যে আমরা অলরেডি কিন্তু বলছি যে একটা হলো ইনভেসিভ আর একটা নন ইনভেসিভ। নন ইনভেসিভ আমাদের দরকার নাই। ইনভেসিভের মধ্যে আমরা দেখি যে ফুল সাপোর্ট, যেখানে পেশেন্টের বিন্দু মাত্র কোনো একটা ব্রেথ চালানোর মধ্যে কোনো রকমের কোনো তার ইফোর্ট নাই বা পার্টিসিপেশন নাই, তাহলে এটা হলো ফুল সাপোর্ট, যেটাকে আমরা বলি কন্ট্রোল মেকানিক্যাল ভেন্টিলেশন, ঠিক আছে। আর যদি কোনো রকমের এসিস্ট থাকে, মানে থাকে, সেটা হতে পারে এসিস্ট কন্ট্রোল, অথবা বাকিগুলো নাম হতে পারে নিউরাল সেন্সিটিভিটি। তো অ্যাডভান্স মোডের কথা না, যেটা নিউরালটা হলো কি, ধরেন এই যে আমরা এখন বলছিলাম না যে ফ্লো ফ্লো হয়, প্রেসার হয়, নেগেটিভ প্রেসার, এই যে তার একটা পেশেন্টের দিকে ফ্লো তৈরি করা বা একটা নেগেটিভ প্রেসার তৈরি করা, এটাও কি পেশেন্টের একটা ওয়ার্ক অফ ব্রিদিং হয়, ঠিক আছে। এই ওয়ার্ক অফ ব্রিদিংটা অনেক সময় পেশেন্ট ভেন্টিলেটরের সাথে অ্যাসিনক্রোনি হতে পারে। এখন এটা তো অ্যাডভান্স মডার্ন, তখন কি করে যে ডায়াফ্রামের মধ্যে বিন্দু মাত্র কন্ট্রাকশন হচ্ছে কিনা বা হওয়ার পসিবিলিটি আছে কিনা, সে ডায়াফ্রামের ধরেন কথা ফ্রেনিক নার্ভের অ্যাক্টিভিটি দেখার চেষ্টা করে। তাহলে ফ্রেনিক নার্ভ কোথায় থাকবে, ডায়াফ্রামে, এবং সেটা ইসোফেজিয়াল একটা প্রোব ঢোকানো হয়, ইসোফেগাসে প্রোব থাকবে, যে সে ডায়াফ্রামের মাসল প্লাস নিউরাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করে সে ব্রেথ দেওয়া শুরু করে। আর এটা ছিল কি যে পেশেন্টের ইফোর্টের মাধ্যমে ফ্লো একটা হবে অথবা নেগেটিভ প্রেসার, তাহলে এটার জন্য কি ওয়ার্ক অফ ব্রিদিং একটা করতে হবে। এটার চেয়ে আরো অ্যাডভান্স, মানে অল্প মাত্র সিগন্যাল পাইলে সে ব্রেথ দিবে, এটা হলো না যেটা নিউরাল, মানে ডায়াফ্রামের ফ্রেনিক নার্ভের অ্যাক্টিভিটি দেখেই সে ব্রেথ দিবে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে মুড অফ। তাহলে আমরা ফুল সাপোর্ট থাকলে কন্ট্রোল, কিন্তু এখন কি আমরা কন্ট্রোল ভেন্টিলেশন ইউজ করি? খুব কম। যদি পেশেন্টের আমরা চাই যে তার কোনো রকমের ইফোর্ট তৈরি করলে অ্যাসিনক্রোনি হতে পারে, মানে অ্যাসিনক্রোনি মানে কি যে পেশেন্ট ভেন্টিলেটরের সাথে সমস্যা হবে, অথবা আমরা চাই না যে এই মুহূর্তে সে ব্রেথ নেক, এরকম কিছু কিছু কন্ডিশন ছাড়া বাকি বেশিরভাগই কি অ্যাসিস্ট কন্ট্রোলই রাখা হয়। আচ্ছা, এখানে একটা গ্রাফের ছবি, এটা হলো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ব্রেথের। এদিকে দেখেন, এটা আমরা এরো চিহ্ন দিয়ে দেখালাম, যে আমরা বললাম না যে কন্ট্রোল ব্রেথ মানে মেশিন ট্রিগার্ড আর পেশেন্ট ট্রিগার্ড আলাদা। হ্যাঁ, এখানে দেখেন যে এই ছবি দেখলে বুঝতে পারবেন, এখানে এসে কোনো রকমের কোনো দাগ নেই, দেখেন আছে, এটা থাকা মানে হলো পেশেন্টের ইফোর্ট, মানে পেশেন্ট শুরু করছে, দেখা যাচ্ছে পার্সেন্টটা দেখা যাচ্ছে। যদি এরকম দেখি তাহলে আমরা বুঝবো এটা কি পেশেন্টের ব্রেথ, মানে শুরুটা পেশেন্টের। আর যদি এখানে এরকম না থাকে মেশিন, আবার অনেক সময় কালার চেঞ্জ হতে পারে। এই যে এখানে দেখেন ট্রিগার, যেমন এখানে কোনো নেগেটিভ, এটা হলো প্রেসারের সাইড, আর এটা টাইম, ঠিক আছে। ওয়াই এক্সিস বরাবর প্রেসার, আর এই এক্স এক্সিস বরাবর টাইম। তাহলে এখানে দেখেন এই আছে, দেখেন যে কত, এটা 10, তো তাহলে এখানে কত 8, তাহলে এই যে 8 প্রেসার থেকে হঠাৎ করে অল্প একটু প্রেসার ডাউন হলো, নেগেটিভ প্রেসার। আমরা বলছিলাম কি যে অলওয়েজ পজিটিভ প্রেসার, কিন্তু এর মাঝখানে নেগেটিভ হলে পরবর্তী ব্রেথটা শুরু হবে, তাহলে নেগেটিভটা কি করলো, পেশেন্ট। তাহলে এরকম পিকচার যদি পাই, এটা কি ট্রিগার করলো, পেশেন্ট, ঠিক আছে। এটা আইদার ফ্লো অথবা নেগেটিভ ফ্লো, মানে সরি নেগেটিভ প্রেসার অথবা ফ্লোর মাধ্যমে, তাহলে এটা পেশেন্ট, এটা তো পেশেন্ট ট্রিগার বোঝা যাচ্ছে। আর এখানে কোনো নেগেটিভ ডিফ্লেকশন নাই, মানে ওই যে পজিটিভ বা ক্লোজ সার্কিট সিস্টেম, এর মধ্যে কোনো রকমের ফ্লো বা নেগেটিভ কোনো প্রেসার ক্রিয়েট হয়নি, তাহলে এটা হলো পেশেন্ট ট্রিগার না মেশিন ট্রিগার, এটা মেশিন ট্রিগার। আচ্ছা, এখানে ট্রিগারের শব্দের মধ্যে দুটো শব্দ আসবে। ট্রিগার, আমরা যদি ট্রিগার পেশেন্টের দিলে ফ্লো অথবা প্রেসার, আর মেশিনের কথা হলে টাইম। টাইম, আচ্ছা আমি একটু পরে যাই। আমরা একটু সেটআপটা আগে দেখে নিই। তাহলে আমরা বললাম ভলিউম কন্ট্রোল হতে পারে, প্রেসার কন্ট্রোল হতে পারে, হ্যাঁ, মানে কন্ট্রোলের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা যখন একটা পেশেন্ট আসবো, আমরা কিভাবে সেটআপ দিব? তাহলে আমাদের সেটআপ দেওয়ার জন্য অনেকগুলো প্যারামিটার মেশিনকে ইনপুট দিতে হবে, ঠিক আছে। এখন আমরা যদি ভলিউম কন্ট্রোলে দিই, তাহলে প্রথমে যে কথা আসবে কি ভলিউম, ভলিউম মানে টাইডাল ভলিউম, ঠিক আছে। তারপরে আমরা কি দিব, রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রেট দিলে এখানে আই রেশিও আসবে, তারপরে ফ্লো আসবে, হ্যাঁ, তারপরে আসবে FiO2, FiO2 তো বুঝিতেন এর মধ্যে, FiO2 দিব। তারপরে আরেকটা দিতে হয় আমাদের পিপ, পিপ মানে কি পজিটিভ অ্যানসিপেটেড প্রেসার, লাংস কোলাপস করতে দিবে না। আচ্ছা, তারপরে আমরা দিতে হবে, আচ্ছা এখানে আমরা ফ্লো বা ট্রিগার এখানে দিব। এখন আমরা যদি টাইডাল ভলিউম কন্ট্রোলের কথা আগে বলি, প্রেসারটা পরে বলবো। যদি প্রেসার দিই আমরা, সেক্ষেত্রে টাইডাল ভলিউম না দিয়ে প্রেসার দিব, প্রেসার ইন্সপেকশন। তাহলে টাইডাল ভলিউম কতটুকু দিব, 6 to 8 ml পার কেজি। কেজি কিভাবে নির্ভর করবে, বডি ওয়েট,
আইডিয়াল অথবা প্রেডিক্টেড বডি। হ্যাঁ, এটা কিভাবে হবে? কার উপর নির্ভর করবে? অ্যাকচুয়াল বডি নির্ভর করবে হাইট এবং সেক্সের উপরে। বুঝছেন সবাই? অনেকে বুঝে নেই। আপনি একটু দাঁড়ান কষ্ট করে, আর উনি দাঁড়ান। হ্যাঁ, দুজনের হাইট কি সেম মনে হচ্ছে? কাছাকাছি হবে। আচ্ছা, অনেকে জাস্ট এক্সাম্পলের জন্য। হ্যাঁ, এখন টাইডাল ভলিউম কার কত দিতে হবে আল্লাহ না করুক বোঝানোর জন্য, বা এমনি স্বাস্থ্য নিচ্ছি সবাই। এখানে টাইডাল ভলিউমের তো ব্যাপার আছে। কারণ কার টাইডাল ভলিউম কেমন হবে? দুজনের হাইট কিন্তু সেম ধরে নিলাম, টাইডাল ভলিউম সেম। এটা তো আপনি বুঝতে পারছেন, বাকিরা কি বুঝতে পারছে? বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা, টাইডাল ভলিউম ডিপেন্ড করবে হাইটের উপরে, নট বডি ওয়েট, মানে অ্যাকচুয়াল বডি ওয়েটের উপর না। হাইট দিয়ে আমরা প্রেডিক্টেড বডি নির্ভর করবো, বা সরি আইডিয়াল বডি নির্ভর করবে, মানে নির্ধারণ করবো, বের করবো। ঠিক আছে? আর এখন বুঝতে পারছেন নাকি যে একটা মানুষ মোটা হোক চিকন হোক সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সে কতটুকু লম্বা। তাহলে এই লম্বা কতটুকু বা তার হাইট কতটুকু এটার উপর নির্ভর করবে টাইডাল ভলিউম, মোটা চিকন না। ঠিক আছে? এখন বাংলাদেশের মানুষের এভারেজ হাইট কেমন? 5 ফুট 4, 5 ফুট 4 বা 4.5 বা 160 সেন্টিমিটার এরকম হবে আর কি। হ্যাঁ, তাহলে ওই হাইটে এভারেজ বা প্রেডিক্টেড আইডিয়াল বডি হলো 60 কেজি, মানে মেলে। ফিমেল একটু কম, ফিমেলে 56, মানে প্রেডিক্টেড বা আইডিয়াল বডি হলো 60। এই জন্য আমরা সবকিছুতে কি করি? সবকিছু হিসাব কিন্তু 60 দিয়ে করি। টোটাল বডি ফ্লুইডের বা সোডিয়াম পটাশিয়াম যেটা হিসাব করি না কেন 60 দিয়ে করি। তাহলে এভারেজ হাইটের মানুষের সবারই আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 60। তাহলে 60 যদি হয় 60 গুণ 6 8, তাহলে 336 থেকে 448, হ্যাঁ 448, তাহলে 360 থেকে 480 হলো টাইডাল ভলিউম। এভারেজে 420 ml। তাহলে টাইডাল ভলিউম 420। ঠিক আছে? মাঝামাঝি যদি ধরি। এখন টাইডাল ভলিউম 500 দিলে কি হবে? সে যদি মানে এক্সট্রিম মানে লম্বা না হয় তাহলে কিন্তু বেশি হবে, আর বেশি টাইডাল ভলিউম দিলে বলি ট্রমা হবে, মানে অ্যালবুলি রাপচার হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে আমরা টাইডাল ভলিউম নির্ধারণ করলাম একটা। রেসপিরেটরি রেট 12 থেকে 18, আই রেশিও 1:2 যদি তার সিওপিডি না থাকে বা এআরডিএস না হয়। ফ্লো 40 থেকে 80 বা এভারেজে 60। FiO2 শুরুতে যে কোনো পেশেন্ট আমরা ফার্স্ট ভেন্টিলেটর দিব, আমরা আগে 100 বা 1 দিয়ে শুরু করব, 100% অথবা 1। পিপ 3 to 5, তাই না? আচ্ছা, এখন আমরা এটা বললাম কার ভলিউম কন্ট্রোল। এখন প্রেসার কন্ট্রোলের ক্ষেত্রে প্রেসার কন্ট্রোলে কি ভলিউমের কথা নাই? যদি ভলিউম না থাকে ফ্লোর কথা নাই। হ্যাঁ, ভলিউম এবং ফ্লো একসাথে। ঠিক আছে? ভলিউম না থাকলে ফ্লোর ব্যাপার আসে না। তাহলে প্রেসার কন্ট্রোলে ইন্সপিরেশনের সময় আমি যে টাইডাল ভলিউম দিতে চাই সেটা কি একটা পজিটিভ প্রেসারে, মানে একটা পজিটিভ প্রেসারে ফ্লোটা ঢুকবে। তাহলে পি ইন্সপিরেশন দিতে হবে। পি ইন্সপিরেশন দিতে হবে। আমরা কত নির্ধারণ করবো? আমরা লোয়েস্ট নির্ধারণ করবো। লোয়েস্ট নির্ধারণ করে আমরা দেখবো যে আমাদের টার্গেট টাইডাল ভলিউম অ্যাচিভ হয় কিনা। আমরা 10 থেকে শুরু করতে পারি। হ্যাঁ, এখন হাইস্ট কত যাবো? আমরা যদি দেখি যে 10-এ আমার 380 উঠে যাচ্ছে, আমি আর বাড়াবো কিনা? আমি 10 ইন্সপিরেটেড প্রেসার দিলাম, মানে ইন্সপিরেশনের সময় 10 এক্সট্রা প্রেসার কাজ করবে ইন্সপিরেশনের সময়। তাহলে 10 দিয়ে 380 অ্যাচিভ হচ্ছে, আমি আর বাড়াবো কিনা? টার্গেট হলো 360 থেকে 480। মাঝামাঝি 420 ধরলাম, মানে রেঞ্জের মধ্যে আছে। 380 360 রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, এই হিসাবে রেঞ্জের মধ্যে আছে। কিন্তু আমরা টাইডাল ভলিউম মানে আলটিমেটলি কি হয়? টাইডাল ভলিউম রেসপিরেটরি রেট মিলে কি হয়? মিনিট ভেন্টিলেশন। ঠিক আছে না? তাহলে মিনিট ভেন্টিলেশন মানে কতটুকু হওয়া উচিত? মিনিট ভেন্টিলেশন কতটুকু হওয়া উচিত একটা পেশেন্টের বা একটা মানুষ যদি ভেন্টিলেটরে থাকে? আমরা টাইডাল ভলিউম হিসাব করলাম না 6 to 8। এখানে একই বডি ওয়েট অনুযায়ী, বডি ওয়েট অনুযায়ী 100। ঠিক আছে? যদি আমরা 60 কেজি ধরি, 60 গুণ 100 তাহলে 6 লিটার। তাহলে তার জন্য মিনিট ভেন্টিলেশন 6 লিটার। যদি আমার রেসপিরেটরি রেট এবং টাইডাল ভলিউম মিলে মিনিট ভেন্টিলেশন মেইনটেইন হয় তাহলে হলো ওকে। দেন আরেকটা দেখতে হবে কি মিনিট ভেন্টিলেশন কমাবো না বাড়াবো? মিনিট ভেন্টিলেশনের সাথে জড়িত কার্বন ডাইঅক্সাইড। যদি দেখি কার্বন ডাইঅক্সাইড আমার রেঞ্জে আছে তাহলে আমার খুব বেশি ওরিড হওয়ার দরকার নেই। যদি কার্বন ডাইঅক্সাইডের সমস্যা মনে হচ্ছে না বেশি জমে যাচ্ছে তাহলে মিনিট ভেন্টিলেশন বাড়াইতে হবে। আর মিনিট ভেন্টিলেশন বাড়ানো হলো কি টাইডাল ভলিউম বাড়াবো। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে 10 থেকে 12 করবো। এখন এরকম হলে যে আমি 18 করলাম, টাইডাল ভলিউম 500 হয়ে গেল, তখন কি করবো? কমাই দিতে হবে। ঠিক আছে? তাহলে মানে ইন্সপিরেশন ডিউরিং মানে প্রেসার ডিউরিং ইন্সপিরেশনটা আমার নির্ভর করবে টাইডাল ভলিউম কতটুকু অ্যাচিভ হচ্ছে, এবং প্লাস কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের স্ট্যাটাস কেমন। আচ্ছা, এখন এই চারটা দেখে আমরা অলরেডি আলাপ করলাম এগুলো। এখানে দেখেন আমরা টাইডাল ভলিউম যখন দিচ্ছি আমরা তো বললাম যে ভলিউট্রমা হবে, ব্যারোট্রমা হবে। হ্যাঁ, কারণ সেটা নির্ভর করবে, অনেক সময় দেখা যায় অল্প টাইডাল ভলিউমই ব্যারোট্রমা ভলিউট্রমা হতে পারে। তাহলে সেটা নির্ভর করবে যে লাংসের মেকানিজমটা কেমন। লাংসের মেকানিক্স বলতে সে তার এক্সপেন্সিবিলিটিটা কেমন। যদি এক্সপেন্সিবিলিটি মানে আমি প্রেসার দিলাম এক্সপেন্ড করলো না ঠিক মতো, তার মানে কি লাংস টাইট, তাহলে সেটা বের করা হয় প্লাটো প্রেসার দিয়ে। ঠিক আছে? তাহলে প্লাটো প্রেসারটা কি জিনিস? প্লাটো প্রেসার হলো মানে এই যে অ্যালভিউল এরকম আছে, ইন্সপিরেশন না হলো মানে এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন এই অ্যালভিউলের ভিতরে কি পরিমাণ প্রেসার তৈরি হচ্ছে সেটা হলো প্লাটো প্রেসার। এট দ্য মানে এটা নরমাল স্টেট, ইন্সপিরেশন নেওয়া হলো, ইন্সপিরেশন নেওয়ার একেবারে লাস্ট মুহূর্তে যে প্রেসারটা থাকে সেটা নাম হলো প্লাটো প্রেসার। এই প্লাটো প্রেসার অবশ্যই 30 নিতে থাকতে হবে। ঠিক আছে? তাহলে এই প্লাটো প্রেসার কে দেখাবে, কিভাবে আমরা বের করতে পারবো? কিছু মেশিন অটোমেটিক দেখাবে, অথবা ভেন্টিলেটরের মেনু বার চেক করে বের করতে হবে। হ্যাঁ, মানে ইন্সপিরেটরি বাটন থাকে, লেখা থাকে ইন্সপিরেটরি হোল্ড বা এক্সপিরেটরি হোল্ড, ওই ইন্সপিরেটরি হোল্ডে যদি চাপ দেয় তাহলে আমরা প্লাটো প্রেসার বের করতে পারবো। এখন প্লাটো প্রেসার 34 আমরা অ্যালো করবো কিনা? 34 অ্যালো করবো কিনা?
অ্যালো করবো না। তাহলে কি করবো? প্লাটো প্রেশার যদি 34 থাকে তখন কি করবো? এখানে দেখেন আমরা কি করছিলাম যে টাইডাল ভলিউমের সাথে প্লাটো প্রেশার, হ্যাঁ, তাহলে আমরা শুরু করছিলাম কথার কথা 8 ml পার কেজি দিয়ে 480, টাইডাল ভলিউম হয়ে যাচ্ছে 34, তাহলে আমরা 480 থেকে কমাই নিয়ে আসবো যতক্ষণ না 30 নিচে আসে। কারণ 480 থেকে কমায় যদি দেখি আমার 380 তে প্লাটো প্রেশার 30 এর নিচে, তখন আমি 380 মেনটেন করতে হবে, ঠিক আছে? আর পরেরটা তো আমরা বললাম যে প্রেশার ডিউরিং ইন্সপিরেশন। এখন কথা হলো ওই যে বললেন যে আমরা প্রেশার হাইয়েস্ট 30 যাবো, সেটা কিন্তু শুধু পজিটিভ ইন্সপিরেটরি প্রেশার সেটা না, এর সাথে পিপ যোগ করতে হবে। তাহলে পিপ যদি আমরা 5 দেই, তাহলে প্রেশার ডিউরিং ইন্সপিরেশন হাইয়েস্ট আমরা কত দিতে পারবো? 25। দুইটার যোগফল মিলে 30 হতে হবে। একইভাবে প্লাটো প্রেশার, মানে দুইটার সেম জিনিস প্লাটোর মতোই, এটাই প্লাটো প্রেশার এবং এটার যোগফলটা প্লাটো প্রেশারের মতো হবে, হ্যাঁ। আর কাছে পিক প্রেশার বলে। আপনারা যখন ভেন্টিলেটর দেখবেন দুইটা শব্দ আসবে, একটা হলো পিক প্রেশার আলাদা আসে আর প্রেশার ডিউরিং ইন্সপিরেশন আলাদা আসে, দুইটা কিন্তু ভিন্ন, হ্যাঁ, ডিফারেন্স আছে। পিম্যাক্স ওটা পিক প্রেশার কি বোঝায়? মানে আমরা বললাম যে এই এলভিউলের ভিতরের প্রেশারটা হলো প্লাটো প্রেশার, হ্যাঁ। আর পিক প্রেশার হলো যখন মানে মেশিন থেকে ব্রেথ পেশেন্টের এই এলভিউল পর্যন্ত আসে, এই অনেকটা লম্বা পথ জুড়ে কি হয়, টাইডাল ভলিউমটা যাচ্ছে বা ফ্লোটা যাচ্ছে, তাহলে এই ফ্লোর এগেইনস্টে এই সার্কিটে বা একেবারে এলভিউলের এই এট্রিয়াম পর্যন্ত এক রকমের প্রেশার ক্রিয়েট হয়, সেটা হলো পিক প্রেশার। আর এলভিউলের ভিতরের প্রেশারটা নিজস্ব প্রেশার হলো প্লাটো প্রেশার। বুঝতে পারা গেছে? তাহলে প্লাটো প্রেশার হলো এলভিউলের নিজস্বটা, ঠিক আছে, এলভিউলের ভিতরকার প্রেশারটা এবং কোন সময় ইন্সপিরেশনের এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন। আর পিক প্রেশার হলো এই মেশিনের বাল্ব থেকে শুরু করে একেবারে এট্রিয়াম পর্যন্ত প্লাস মাইনাস এই অংশটা পর্যন্ত থাকে অনেক সময়, তো বেশিরভাগ হলো নির্ভর করবে এই এয়ারওয়ের জন্য, এয়ারওয়ে প্লাস সার্কিট, লার্জার এয়ারওয়ে, সার্কিট, এন্ডোট্রাকিয়াল টিউব, এর ভিতরে ডিউরিং ফ্লো যে প্রেশার হবে সেটা হলো পিক প্রেশার। আর এট দ্য এন্ড অফ ফ্লো বা এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, আর ইন্সপিরেশন নাই, আর ফ্লো ঢুকতেছে না, ঠিক আছে, ওই সময় যে প্রেশার হবে সেটা হলো প্লাটো। তাহলে ডিউরিং ফ্লো পিক, এট দ্য এন্ড অফ ফ্লো বা এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন সেটা হলো প্লাটো। তাহলে পিক প্রেশার নির্ভর করে ফ্লোর উপরে এবং তার এয়ারওয়ে কেমন, এয়ারওয়ে মানে কেমন সেটা আমরা ভেন্টিলেটরের উপরে রেজিস্ট্যান্স দিই, ঠিক আছে, এয়ারওয়েটা চিকন নাকি মানে ডাইলেটেড মানে নাকি নরমাল সেটা বুঝে আমরা রেজিস্ট্যান্স দিই, ঠিক আছে। আর এলভিউলটা চুপসাই আছে নাকি ভালো এক্সপ্যান্ড করে সেটা হলো প্লাটো প্রেশার, সেটাকে বলি প্লাটোর মানে কাব্যিকে হলো কমপ্লায়েন্স, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স হলো পিক, ঠিক আছে। এখন আপনি আমাদের লাং ডিজিজ দুই রকমের হয়, একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, রেস্ট্রিকটিভ সিওপিডি। তাহলে কোথায় প্রবলেম? এয়ারওয়েতে, হ্যাঁ, এয়ারওয়েতে প্রবলেম, তাহলে আমরা তার পিক প্রেশার বেশি পাবো, ঠিক আছে। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজের নাম এআরডিএস বা নিউমোনিয়া বা পালমোনারি এডিমা, ঠিক আছে। ওটা প্রবলেম কোথায়? এলভিউলিতে। লার্জার এয়ারওয়ে বা পেশেন্ট যদি ভেন্টিলেটর থাকে সার্কিটে কোনো সমস্যা না, ঠিক আছে। এখন ধরেন একটা পেশেন্টের অ্যাডাল্ট মানুষের এন্ডোট্রাকিয়াল টিউব ইউ যদি আমরা 7.5 বা 3.5 দিই, কোনো কারণে আপনি 6 দিলেন, তাহলে তার কোথায় সমস্যা হবে? পিক প্রেশারে না প্লাটো প্রেশারে? কি হবে? রেজিস্ট্যান্স বেশি হবে, তাহলে পিক প্রেশার কম হবে না বেশি হবে? বাড়বে, তাই না? এমন একটা পেশেন্টের ফ্লুইড ওভারলোড হয়ে গেল, ওই এলভিউলি প্লাস এলভিউলি চার দিকে পানি চলে আসছে, সে যতটুকু টাইডাল ভলিউম দিচ্ছেন এক্সপ্যান্ড করতে পারতেছে না, হ্যাঁ, তাহলে আপনার ভেন্টিলেটরে পিক প্রেশার বেশি দেখাবে না প্লাটো প্রেশার বেশি দেখাবে? প্লাটো প্রেশার বেশি দেখাবে, সে এক্সপ্যান্ড করতে পারতেছে না, অনেক বেশি পরিমাণে প্রেশার দিয়ে তাকে ফুলানোর দরকার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা প্লাটো প্রেশার দিয়ে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ ডায়াগনোসিস করি, আর পিক প্রেশার দিয়ে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে কিনা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। কোনটা? আচ্ছা, কোশ্চেনটা করে দেখি শুনি। পিক প্রেশার মানে ভেন্টিলেটর থেকে পেশেন্টের ভেন্টিলেটর সার্কিট এগুলো তো দেখছেন এর মধ্যে, তাই না? তাহলে ভেন্টিলেটর থেকে সার্কিট শুরু হয় হয়ে এন্ডোট্রাকিয়াল টিউব, তারপরে পেশেন্টের এয়ারওয়ে এরপরে এলভিউলিতে গেল, হ্যাঁ, এয়ারওয়ে থেকে এলভিউলি পর্যন্ত গেল। তাহলে এইখান থেকে যে ফ্লো যাচ্ছে, কন্টিনিউয়াস তো ফ্লো যাচ্ছে, আমরা যদি ভলিউম কন্ট্রোল দিই অথবা প্রেশার কন্ট্রোল দিলে তো ভলিউম যাচ্ছে, তাই না? তাহলে আমরা ভলিউম কন্ট্রোলের কথাই বলি যে এখান দিয়ে যাচ্ছে এবং সে আলটিমেটলি এটাকে এক্সপ্যান্ড করবে, হ্যাঁ। তাহলে পুরো লাং মেকানিক্স বলি আমরা, লাং মেকানিক্স এটা দুই রকমের, একটা হলো এখান থেকে ভেন্টিলেটর দিয়ে বাতাসটা এই পর্যন্ত আসতে হবে, এটা একটা কাজ, তারপর তাকে ফুলাইতে হবে, এটা একটা কাজ। তাহলে আমরা যদি বলি যে ভেন্টিলেশনের ওয়ার্ক অফ ব্রিদিংটা দুই ভাবে নির্ভর করে, যে এখান থেকে টাইডাল ভলিউম এখান পর্যন্ত পৌঁছাইতে হবে, এটা একটা অংশ, এবং তাকে ফুলাইতে হবে, এটা একটা অংশ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসাটা হলো রেজিস্টিভ ওয়ার্ক, আর এটা ফুলানোর কাজ হলো কমপ্লায়েন্স। তাহলে দুইটাই দুই রকমের ডিজিজের কারণে সমস্যা হতে পারে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আসাটা যদি দেখা যায় যে পেশেন্টের মানে যাচ্ছে না ঠিকমতো যাচ্ছে কি যাচ্ছে না, আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো কিছু প্যারামিটার দেখে, আমরা কিছু প্যারামিটার সেট করে দিই, আর একটা কিছু প্যারামিটার আমরা মেশিনে পাই যে পেশেন্টের, আমি যে প্যারামিটারগুলো দিলাম পেশেন্টের বডিতে বা পেশেন্টের লাংসে এটার ফলাফলটা কেমন হচ্ছে। তাহলে এই ফ্লোটা বা এই টাইডাল ভলিউমটা ঠিকমতো যাচ্ছে কিনা আমরা এটা বুঝি পিক প্রেশার দিয়ে। নরমালি পিক প্রেশার 30 বা 35 এর নিচে থাকবে, 30 বা 35 এর নিচে থাকবে, হ্যাঁ। যদি দেখি এটা 40 অ্যাবাভ হয়ে যাচ্ছে, তখন আমাদের চিন্তা করতে হবে যে ভেন্টিলেটরের বাল্ব থেকে শুরু করে এলভিউলি পর্যন্ত কোথাও তার রেজিস্ট্যান্স আছে, এবং রেজিস্ট্যান্সটা কিভাবে হতে পারে, হ্যাঁ।
আমরা যদি ভিতর থেকে চিন্তা করি যে তার লার্জার এয়ারগুলো হয়তো ন্যারো হয়ে আছে, হ্যাঁ, পেশেন্ট হয়তো সিওপিডি পেশেন্ট, অথবা সিওপিডি না হোক, পেশেন্ট হয়তো সিক্রেশন জমছে, অথবা কোনো কারণে ইরিটেশন হয়, তার ব্রঙ্কোস্পাজম হচ্ছে, হয় না, ব্রঙ্কোস্পাজম হচ্ছে, তার উপরে চিন্তা করি। এরপরে কি আছে, এন্ডোটাইকাল টিউব। আমার যে সাইজের এন্ডোটাইকাল টিউব দেওয়ার কথা ছিল সেই সাইজে দেয়নি, ন্যারো, তাহলে পিক রেজিস্ট্যান্স বেশি, পিক প্রেশার বেশি, অথবা মানে সাইজ 7.5 সে বাইক হয়ে আছে, অথবা কিংকিং হয়ে আছে, তাহলে তখনও কি হবে, পিক প্রেশার বেশি দেখাবে। অথবা এই যে এখানে এইচএমই ফিল্টার থাকে, এইচএমই ফিল্টারের মধ্যে অনেক সিক্রেশন জমছে, সয়েল হয়ে আছে, হ্যাঁ, অথবা এই যে সার্কিট কোনো কারণে সার্কিট পেঁচায় আছে, অথবা একবার লাস্ট মুহূর্তে এখানে বাল্বের সমস্যা, সে প্রেশার মানে করতে পারতেছে না, যতটুকু প্রেশার ডিটেক্ট করার কথা সে পারে না। ঠিক আছে, এখন আমাদের করণীয় কি, যদি আমরা 40 প্রেশার পাই, তাহলে আমার এই বাল্ব থেকে শুরু করে দেখতে হবে প্রত্যেকটা জিনিস সাইজ ঠিক আছে কিনা, কোথাও কিংকিং আছে কিনা, এইচএমই ফিল্টারটা ঠিকমতো মানে ফ্রেশ কিনা। এমনি আমরা কি করি, প্রতি 48 ঘন্টা পর পর পাল্টাই দিই, এটা অনেক সময় 45 ঘন্টা আগেই সয়েল হয়ে যেতে পারে, তাহলে চেঞ্জ করতে হবে। এন্ডোটাইকাল টিউবের মানে সাইজ ঠিক আছে কিনা, অথবা সে বাইট করে আছে কিনা, সিক্রেশন আছে কিনা, আমরা চেস্ট অস্কাল করে দেখবো যে কোনো রকমের আমরা সিওপিডি পেশেন্টে কি পাই অস্কাল করলে, হ্যাঁ, কি পাই, প্রলং এক্সপিরেশন, তাই না, রংটাই থাকতে পারে কিছু কিছু, রংটাই এবং প্রলং এক্সপিরেশন যদি এরকম পাই, তাহলে আমরা বুঝবো কি যে পেশেন্টের স্পাজম হচ্ছে, ব্রঙ্কোস্পাজম হচ্ছে। তাহলে আমাদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা কি ম্যানেজ করতে পারবো। রংটাই এরকম পাইলে আমরা ব্রঙ্কোডাইলেশন দিব, তাই না, সিক্রেশন জমে সাকশন দিব, টিউব যদি কিংকিং হয়ে থাকে সেটা চেঞ্জ করা। এখন দেখলাম যে পিক প্রেশার যা থাকার কথা তাই আছে 30 বা 30 এর নিচে, কিন্তু প্লাটো প্রেশার থাকার কথা 30, সে বেশি বেড়ে যাচ্ছে, সে 34-35 হয়ে যাচ্ছে। প্রথমে আমার ইয়ে থাকবে, আমি টাইডাল ভলিউম কি বেশি দিচ্ছি কিনা, হাইড্রোজেন কিনা, আমি টাইডাল ভলিউম বেশি দিলে বেশি টাইডাল ভলিউম যাচ্ছে, তাহলে এলবিলি বেশি ফুলবে, আর বেশি ফুললে প্রেশার বেশি তৈরি হবে, তাহলে আমার টাইডাল ভলিউম আমি বেশি দিচ্ছি কিনা এবং আমার রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি দেখি যে না, আমি তো রেঞ্জের মধ্যে আছি, 6 to 8 ml এর মধ্যে আছে, তারপরে তো ব্লাড প্রেশার বেশি, আমি ব্লাড প্রেশার সেট করবো, এর মধ্যে আমার মাথায় চলে আসবে কি যে তার এলবিলি এক্সপেন্ড করতেছে না। যদি এলবিলি এক্সপেন্ড না করে, সেটাকে বলে আমরা কি যে তার কমপ্লায়েন্স ভালো না, কমপ্লায়েন্স ভালো না মানে তার রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ আছে। আর আইসিইউ সেটআপ বা এসডিইউ সেটআপে সব ডিজিজে কি রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ তৈরি করে, সিওপিডি, অ্যাজমা, একমাত্র এই দুটো কন্ডিশন বাদ দিয়ে যত টেস্টের কেস আসবে সবাই বেশিরভাগই কি কমপ্লায়েন্সের সমস্যা। আচ্ছা, এখন ধরেন যে একটা পেশেন্টের নিউমোথরাক্স, কোথায় প্রবলেম তৈরি করবে, নিউমোথরাক্স তো রেসপিরেটরি ফেলিওর করে, তাই না, আলটিমেটলি আমরা বললাম যে লাং মেকানিক্স, তার বাতাস ঢুকবে না, ঢুকতে পারলেও বা ফুলাইতে পারবে না। নিউমোথরাক্স কোথায় প্রবলেম হবে, রেজিস্ট্যান্সের প্রবলেম পাবো নাকি কমপ্লায়েন্সের প্রবলেম পাবো, কমপ্লায়েন্সের প্রবলেম পাবো, কারণ সে লাং এক্সপ্লেন করার জন্য এলভিওর যেরকম মানে কন্ট্রিবিউশন আছে, চেস্টলেরও আছে বা এলভিআরও আছে, ভিতরে প্লুরাল স্পেসও আছে, তাই না। এখন একটা পেশেন্টের অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম, পেটে অনেক বেশি পরিমাণে প্রেশার, তাহলে কোনটা সমস্যা, সিওপিডি, স্পেশালি এমফাইসিমা ছাড়া বাকি সবই কমপ্লায়েন্সের সমস্যা। তাহলে আমাদের সবসময় যখন আমরা পেশেন্ট ভেন্টিলেটর দিব, এই জিনিসগুলো মনিটর করতে হয়, মানে টার্গেট মানে মনিটর, হ্যাঁ। তাহলে প্লাটো প্রেশার 30 নিচে, এবং প্লাটো প্রেশারের সাথে আমাদের একটা জিনিস দেখতে হবে অপটিমাম কার্বন ডাইঅক্সাইড আছে কিনা, ঠিক আছে। যদি আমরা প্রেশার কন্ট্রোলের মধ্যে দেই, তাহলে দুটো মিলিয়ে 30 নিচে রাখতে হবে। পিপ আমি যদি 10 দেই, কোনো কারণে পিপ 10 দেওয়া লাগলো, সামহাও কোনো কারণে 10 দেওয়া লাগলো, এবং ওই সময় পেশেন্ট আছে প্রেশার কন্ট্রোলে, তাহলে আমরা পি স্পিডের কত দিতে পারবো, 20 দিতে পারবো, সর্বোচ্চ 20 দিতে পারবো। তবে যত লয়ার তত ভালো, 30 তো হাইয়েস্ট, যদি আমার 28 থাকে সেটা আরো সেফ মার্জিনে থাকলো। রেসপিরেটরি রেট আমাদের টার্গেট রেঞ্জে হলে হলো, এর মধ্যে কোনো কারণে 35 যাতে না যায় বা 8 এর নিচে যাতে না নামে, হ্যাঁ। আই রেশিও ডিপেন্ড করবে যেটা রেজিস্ট্যান্সের প্রবলেম নাকি কমপ্লায়েন্সের প্রবলেম। একটা পেশেন্ট সিওপিডি পেশেন্ট, আই রেশিও কেমন হবে, আমরা বললাম সিওপিডি পেশেন্টের রংটা হয় এবং প্রলং এক্সপ্রেশন, তাহলে এক্সপ্রেশনের টাইমটা তাকে বেশি দিতে হবে, এক্সপ্রেশনের টাইমটা বেশি দিতে হবে। ফ্লো আমরা বললাম, এই যে ফ্লো কথা, এই যে পিক প্রেশার 40 বা হাইস্ট 40, 35 এরকম হতে পারে। আচ্ছা, পিপ আমরা বললাম 3 থেকে 5, কিন্তু এই পিপ আবার নির্ভর করবে আরেকটা প্রেশার আছে, ড্রাইভিং প্রেশার বলে। ড্রাইভিং প্রেশার নাম শুনছেন, ড্রাইভিং প্রেশার, ড্রাইভিং প্রেশার আমরা এইভাবে চিন্তা করি, প্রেশার গ্রেডিয়েন্ট, ভেন্টিলেটর থেকে এলভিওলি পর্যন্ত যাওয়ার জন্য কি একটা প্রেশার গ্রেডিয়েন্ট থাকতে হবে, ঠিক আছে, বা ইন্সপিরেশন এবং এক্সহেলেশন মধ্যে একটা প্রেশার গ্রেডিয়েন্ট থাকতে হবে, ওইটা হলো প্রেশার মানে ড্রাইভিং প্রেশার। আমরা বলছিলাম যে এলভিওলির ইনস্পিরেশনের পরে রিজার্ভ ভলিউম থাকে না, রিজার্ভ ভলিউম মানে এফআরসি, রিজার্ভ ভলিউম এফআরসি মানে এটা তো ভলিউম হিসেবে, আর প্রেশার হিসেবে পাই আমরা পিপ। পিপের পুরো নাম পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, মানে এট দ্য এন্ড অফ এক্সপিরেশন করার পরও যে প্রেশার থাকে তার নাম পিপ। আর ইন্সপিরেশনের পরে আর ইন্সপিরেশন হচ্ছে না, আবার এক্সহেলেশন শুরু হয় না, ওই মুহূর্তে যে প্রেশার, এটার নাম হলো প্লাটো প্রেশার। তাহলে দুটো দুই ফেজ, একটা হলো এক্সহেলেশনের শেষ পর্যায়ে, আর একটা হলো ইন্সপিরেশনের শেষ পর্যায়ে, ঠিক আছে, দুই মাথা না, এই যে দুই মাথার মধ্যে যে প্রেশার গ্রেডিয়েন্ট, এটার নাম হলো ড্রাইভিং প্রেশার, ঠিক আছে। তাহলে ড্রাইভিং প্রেশার বলতে 15 রাখতে হবে, 15 নিচে রাখতে হবে। তাহলে আমরা যদি প্লাটো প্রেশার কোনো কারণে 30 পাই, প্লাটো প্রেশার কি আমার হাতে, কার, পেশেন্টের লাং মেকানিক্স, কিন্তু পিপ আমার হাতে, তাহলে প্রেশার প্লাটো প্রেশার 30 হলো, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স রাখতে হবে, প্রেশার গ্রেডিয়েন্ট রাখতে হবে 15 নিচে, তাহলে পিপ কত হতে হবে, 15 উপরে হতে হবে, 15 বা 16, ঠিক আছে। তাহলে আমি শুরু করলাম পিপ 3 থেকে 5 দিয়ে, আমি শুরু করলাম, বাট মানে লাং মেকানিক্স তো আমার মতো হবে না, আমার সেটআপের মতো হবে না, লাং মেকানিক্স যেরকম বর্তমানে রিয়েল কন্ডিশন যেরকম, আমার সেটআপটাকে ওইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে সেক্ষেত্রে পিপ